প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি জন্মভূমি নিউজ টিভি আজকের অনুষ্ঠান শিরোনাম। প্রথমেই আজকের শিরোনামে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা জানেন দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইমিগ্রেশন নিয়ে এক ধরনের হইচই শুরু হয়েছে এবং এর মাসুল মাসুল গুনতে হচ্ছে অভিবাসী সম্প্রদায়কে। অভিবাসী বলতে এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা যে সমস্ত ইল্লিগেল মানুষ আমেরিকায় ঢুকেছে এবং আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা থেকে শুরু করে বিভিন্নভাবে বসবাস করছে, তার অধিকাংশই ইল্লিগেল। কারণ ইমিগ্রেশন সিস্টেমে কড়াকড়ির কারণে অনেকেই ভয় ভীতি আতঙ্কে জীবনযাপন যেমন করছে, তেমনি আবার প্রকাশ্যে ইমিগ্রেশনে গিয়ে আগের মতো রাজনৈতিক আশ্রয় প্রার্থনার যে সহজ পদ্ধতিটি ছিল তা অনেকাংশেই জটিল হয়ে পড়েছে বিদায় অনেকেই ভয়ে সেই ইমিগ্রেশন অফিস পর্যন্ত যাচ্ছে না। আপনারা জানেন ট্রাম্প প্রথমবার যখন ক্ষমতায় এসেছিল তার একটা মেন স্লোগান ছিল গ্রেট আমেরিকা এগেইন। সেই স্লোগানকে দিয়েই এবং মেক্সিকান এবং আমেরিকান বর্ডারে অভিবাসীদেরকে প্রতিরোধ করার জন্য দেয়াল নির্মাণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেবার তিনি ততটুকু করতে পারেননি। 4 বছরের ক্ষমতার সীমিত যে অবস্থান তার ছিল, সেই অবস্থান থেকে তিনি পুরোপুরি সফল হতে পারেননি। দ্বিতীয় দফায় তিনি যখন এবার নির্বাচিত হলেন, এবারও তার সেই নির্বাচনী প্রতিশ্রুতিতে গ্রেট আমেরিকা এগেন এবং ইমিগ্রেশনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার সংকল্প তিনি পুনরায় ব্যক্ত করেই তার নির্বাচনী প্রচার প্রপাগান্ডা চালিয়ে যান এবং তিনি আবার নির্বাচিত হন এবং নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ইমিগ্রেশনের উপর এক ধরনের ঝড় ঝাপটা নেমে আসে। আতঙ্কিত হয় অভিবাসী সমাজ এবং ইমিগ্রেশন পাওয়ার জন্য যারা অপেক্ষা করছিল তাদের মামলা মোকদ্দমাগুলি পর্যন্ত স্থবির হয়ে যায় এবং কঠোর নিয়ম এবং আইন পরিবর্তনের কারণে অনেক কেস যেগুলি বাতিল হয়ে যায়, অনেককেই ডিপোর্ট করা হয়। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের সর্বশেষ 31 জনকে পাঠানো হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে প্রায় 250 বাংলাদেশি অভিবাসী যারা ইল্লিগেল বসবাস করছিলেন আমেরিকার বিভিন্ন রাজ্যে, তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে এখনো ঝুঁকির মাঝে। এরই মাঝে ঘটে গেল, আপনারা জানেন কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটনে একটি সন্ত্রাসী হামলা। সেই সন্ত্রাসী হামলার যে নায়ক সে ছিল আফগানিস্তানের একজন মুসলিম। তারপর থেকে গত 4-5 সপ্তাহ যাবৎ বিষয়টি যেন অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার মতো আবার ইমিগ্রেশন যেন যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। এই প্রেক্ষিতে এখন যে অবস্থা হয়েছে, শুধু ইমিগ্রেশন ব্যাপারটি শুধু আর ইমিগ্রেশনেই সীমাবদ্ধ থাকেনি। ব্যাপারটি এখন এমন হয়েছে, এক ইমিগ্রেশন সূত্র খুঁজতে গিয়ে এখন এমন সব বিষয়কে বের করে আনা হচ্ছে যা অনেকাংশেই
অভিবাসীদের জন্য অস্তিত্বের প্রশ্ন, বাঁচা মরার প্রশ্ন এবং সুস্থ নিশ্চিন্তে এই দেশে বসবাস করার জন্য এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে। যেমনটি বলি যে কি ধরনের ইমিগ্রেশন তো বটেই, আজকাল একটি কথা আপনাদেরকে বলে, কঠোর ভাবেই আইন কানুনকে প্রয়োগ করে, যাচাই বাছাই করে এখন ইমিগ্রেশন দেয়া হচ্ছে। এ কথাটি বলে রাখা ভালো আপনাদেরকে, সেটা হলো যে ইমিগ্রেশনে হাজার হাজার কেস কেস দীর্ঘদিন যাবৎ চলছে, ঝুলে আছে অনেক কেস, তার সংখ্যা অনেক অনেক। কিন্তু একটি কথা বলতে চাই যে যেটা আমরা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির গোড়াপত্তন এই দেশে খুব বেশি দিন তা নয়, অ্যাকচুয়ালি 40-45 বছর। কিন্তু এরই মাঝে বাংলাদেশের এক তো অনেক মানুষ যারা ডিবি ওপি লটারিতে এসেছিলেন, তাদের বাদ দিলে বাকি একটি বিশাল অংশ বিভিন্নভাবে এদেশে আগমন ঘটে। তার অধিকাংশই ভিসা নিয়ে এসেছেন আর যাননি, অনেকে বিজনেস ভিসায় এসেছেন আর যাননি, অনেকে স্টুডেন্ট ভিসায় এসেছে আর যাননি, অনেকেই এসেছেন বিভিন্ন কোম্পানির কাজের সুযোগে, তারাও আবার যাননি। এই অবস্থা থেকে শুরু করে সাউথ আমেরিকা হয়ে বা কানাডা হয়ে, বিশেষ করে সাউথ আমেরিকা হয়ে যারা ব্রাজিল থেকে সেন্ট্রাল আমেরিকা হয়ে মেক্সিকোর ভিতর দিয়ে টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া সীমান্ত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তাদের সংখ্যাও অনেক। এমনও শোনা যাচ্ছে আজ অব্দি এখন পর্যন্ত ব্রাজিল দিয়ে যারা এসেছেন তাদের অনেক বাংলাদেশি মেক্সিকো এবং আমেরিকান সীমান্তে আটকে আছেন, তারা অপেক্ষা করছেন আমেরিকার ভিতরে ঢোকার জন্য, কিন্তু পরিবেশ একেবারেই অনুকূল নয়, যে কারণে তারা দীর্ঘদিন যাবৎ সেখানে বসবাস করছে। সেটা অনেকাংশে, আরো একটি খবর, যে সেটা অনেকাংশেই মেক্সিকান গভর্নমেন্টের উপরেও এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর সর্বশেষ একটি সূত্র থেকে জানা গেছে, সেটা হলো যে মেক্সিকোতেও বাংলাদেশিদের সংখ্যা এখন অনেক। কারণ যারা আমেরিকা আসার জন্য অপেক্ষা করছিল, তারা আমেরিকা আসতে পারতেছে না, যার যে কারণে তারা ওইখানেই বসে প্রহর গুনছে। এর সংখ্যাটাও অনেক বেশি। এরই মাঝে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হয়তো হিসেবের বাইরে, অনেকেই হয়তো খবরও রাখে না। সেটা হলো যে ব্রাজিল থেকে কলম্বিয়া, পেরু, ইকুয়েডর, পানামা, নিকারাগুয়া, মানে সেন্ট্রাল আমেরিকা হয়ে নিকারাগুয়া, গুয়াতেমালা এসব হয়ে যারা মেক্সিকোতে আসে, এই দুর্গম রাস্তা, বিশেষ করে অনেক দুর্গম পথ পেরিয়ে তাদেরকে আসতে হয়, পাহাড় পর্বত জঙ্গল নদী এসব পার হয়ে তাদেরকে আসতে হয়। সেখানেও অনেক আতঙ্ক। সব যতটুক জানা যায়, অনেক বাংলাদেশি ওই দুর্গম রাস্তায় আসতে গিয়ে অনেকেই রাস্তাতেই প্রাণ হারিয়েছেন। এর সংখ্যা অনেক। অনেকে আবার এমনও হয়েছে ব্রাজিল থেকে ভেনেজুয়েলা অথবা ইসে কি বলে আপনার আর্জেন্টিনা বা পেরু, এই সমস্ত দেশেও অপেক্ষা করছে আমেরিকা আসার জন্য, যার দূরত্ব আমেরিকান বর্ডার থেকে ব্রাজিলের দূরত্ব হাজার 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 মাইল। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মার মুখী যে পলিসি, সেই পলিসির কারণে আজকে ভয়াবহ সংকট, ভয়, ভীতি, আতঙ্ক মাঝে প্রবাসীরা বসবাস করছে। এমনও হচ্ছে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করে তাদের অনেকেরই আত্মীয় স্বজন, অনেকেই শুধু বাংলাদেশি হিসেবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশি কমিউনিটিতে, তাদের এখানে অনেক লয়াররা রয়েছেন বাংলাদেশি, ক্যালিফোর্নিয়াতে রয়েছেন, তারাও সাধ্যমতো
চেষ্টা করছিল বাংলাদেশিদেরকে ডিটেনশন সেন্টার থেকে ছুটিয়ে আনা, রাজনৈতিক আশ্রয় প্রার্থীদেরকে সাহায্য সহযোগিতা করা বিভিন্নভাবে, আইনবিদদের মাধ্যমে, আর্থিক সাহায্যের মাধ্যমে। কারণ এখানে একজন আইনজীবী হায়ার করতে গেলে, আইনজীবী ধরতে হলে তাকে পয়সা দিতে হয়। সেই নানাবিধ সংকটের মাঝে বড় সংকট, যেটা আজ থেকে 4 বছর আগেও ছিল না, যেটা আজ থেকে 8 বছর আগেও ছিল না, ডেমোক্রেটদের আমলে সেই জিনিস বিষয়টি অনেক নমনীয়। ডেমোক্রেটরা বিষয়গুলিকে এক ধরনের ইগনোরেই করত। কিন্তু আজকে রিপাবলিকান সরকার ক্ষমতায় আসার পর, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আমলে, এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে। এবং যে বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটিও উদ্বেগ, উৎকণ্ঠার মাঝে বসবাস করছে। প্রিয় দর্শক, যে বলছিলাম বাংলাদেশের অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রের জীবন, বিশেষ করে এখানে সবচেয়ে বেশি বাংলাদেশি যারা বসবাস করে, লিগেল লিগেল লোক, যারা লিগেল অভিবাসী, তার মধ্যে অধিকাংশই নিউ ইয়র্ক রাজ্যে, তারপর ক্যালিফোর্নিয়া, তারপর ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন ডিসির আশপাশ সহ মিলিয়ে নিউ জার্সি, এরকম অনেকগুলি স্টেটে বাংলাদেশিদের বসবাস চোখে পড়ে এবং খুবই আশাব্যঞ্জক ছিল। এমনকি মিশিগান, বা সেখানেও প্রচুর বাংলাদেশি, অনেক বাংলাদেশি যারা এখন মিশিগান নিয়ে একটা বিশাল বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। তারা অধিকাংশই নিউ ইয়র্কেই এক সময় ছিল। যেমন নিউ ইয়র্ক স্টেটের একেবারে নর্থ, বলতে গেলে কেনেডিয়ান বর্ডারের সংলগ্ন। আপনারা জানেন যে ওই যে নায়াগ্রা ফলসের নাম আপনারা হয়তো শুনেছেন, নায়াগ্রা জলপ্রপাত, সেখানেও বাফালো শহরটি সেখানে অবস্থিত। সেই বাফালোতে একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে, যেটাকে আমরা এখন পর্যন্ত বলি যে নিউ ইয়র্কের পরে বাংলাদেশি কমিউনিটির এই রাজ্যে, নিউ ইয়র্কে সবচেয়ে বড় কমিউনিটি বাফালোতে। এবং নিউ ইয়র্ক স্টেটের আলবেনি থেকে শুরু করে আপস্টেট নিউ ইয়র্ক, যেটাকে বলে নর্থ নিউ ইয়র্ক, সেটাকে সেটাতে প্রচুর বাংলাদেশি শহর, বিভিন্ন ছোট ছোট শহরগুলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং বোস্টন ও ম্যাসাচুসেট, যেটা বোস্টন, এবং পেনসিলভেনিয়া নিউ ইয়র্কের কাছেই, সেখানে আমাদের অনেক শ্রমিকরা কাজ করেন পেনসিলভেনিয়াতে। এমনকি কৃষিকাজেও অনেকেই সেখানে কাজ করেন, এবং বাংলাদেশিদের নিজস্ব কৃষি ফার্মও সেখানে রয়েছে, যে 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 সমস্ত ফার্মগুলিতে আমাদের দেশীয় শাক সবজি থেকে শুরু করে সবকিছুই উৎপন্ন করা হয়। প্রিয় দর্শক, তো বলছিলাম যে এই ইস্যুতে এখন প্রচন্ড কড়াকড়ি, এবং বিষয়টি অত্যন্ত উদ্বেগের বিষয়। যত দিন যাচ্ছে সেই রাজনৈতিক আশ্রয় তো একেবারেই কঠিন হচ্ছে। এমনকি এর আগেও যারা রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, তাদেরকেও বেছে বেছে তাদের যে সমস্ত কাগজপত্র, যেগুলি মানে ইমিগ্রেশনে সাবমিট করা হয়েছিল, সেগুলিও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তাদের একটা ধারণা যে অনেক ভুয়া বা ম্যানমেড যে সমস্ত কাগজপত্র ইলিগালি বানিয়ে তাদের এখানে সাবমিট করা হয়েছে, সেগুলিও তারা পরীক্ষা নিরীক্ষা করছে। পাশাপাশি আরেকটি বিষয় বলি, এয়ারপোর্টগুলিতেও প্রচন্ড কড়াকড়ি। বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তান, সাউথ ইস্ট এশিয়া থেকে যারা আসে, তাদের উপরে প্রচন্ড কড়াকড়ি। আপনারা জানেন H1 ভিসা বলে খ্যাত, যে বিজনেস ভিসা, যেটা যে ভিসার আন্ডারে অনেক উম, তরুণ যারা আইটিতে কাজ করে, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের উপরেও এক ধরনের কি বলবো, যে এক ধরনের বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের ভিসা যদি নবায়ন না হয়, তাদেরকেও পাঠানো হবে। আপনারা জানেন প্রতিবেশী ভারতেও অনেক H1 ভিসা যাদের বাতিল হয়ে গিয়েছিল, তাদেরকেও ভারতে পাঠানো হয়েছে। এই ইমিগ্রেশন নিয়ে সার্বিক পরিস্থিতি। তবে এখানে একটি কথা বলি, যে আমাদের বাংলাদেশি অনেক লয়ার আছেন,
অ্যাটর্নি আছেন যারা আন্তরিকভাবে চেষ্টা করছেন যতটুক সম্ভব বাংলাদেশি ইল্লিগ্যাল অভিবাসীদের সাহায্য সহযোগিতা করার জন্য। এটা একটি সুখের বিষয় বলবো। তারপর এখন গেল ইমিগ্রেশন। এখন নতুন যেটা আজকে কয়েকদিন যাবৎ শুরু হয়েছে সেটা হলো যে এখানে যে পাবলিক চার্জ বলতে যে জিনিসটা বোঝা যায় সরকার থেকে যে সমস্ত সহযোগিতা পাওয়া যায়, ফুড স্টাম্প মানে খাদ্য সাপ্লাই দেওয়ার জন্য, খাদ্য কেনার জন্য এক ধরনের কার্ড, মানে সেটা, মেডিকেড, মেডিকেয়ার যেটা যেটা হেলথের জন্য, যেটা ভীষণভাবে উপযোগী, কারণ আপনারা জানেন যে আমেরিকায় হেলথ অত্যন্ত ব্যয়বহুল। সেটা ইউরোপের মতো নয়, এখানে বিনা চিকিৎসায় হয় না। এখানে চিকিৎসা করতে হলে পয়সা দিতে হয়, চিকিৎসা ফ্রি না। আমেরিকা পৃথিবীর বিশ্ব শক্তি, এটা আমেরিকার জন্য এক ধরনের লজ্জাও বটে। বিভিন্ন সময়, নির্বাচনের সময় এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু কথা হয় যে আমেরিকা সারা দুনিয়ার সুপার পাওয়ার, কিন্তু সেখানে মানুষের যে নাগরিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, এগুলি কিন্তু এখানে ফ্রি নয়। যেমন শিক্ষার ব্যবস্থাটাই বলি, এখানে 12 ক্লাস পর্যন্ত ফ্রি, কিন্তু যখন কলেজ, বিশ্ববিদ্যালয় বা গবেষণা যাবে সেগুলো কিন্তু ফ্রি না, সেখানে পয়সা দিয়ে পড়তে হয়। আমাদের দেশ থেকে বিশেষ করে ফরেন স্টুডেন্ট যারা আছে তাদেরও একই অবস্থা, তাদের বেলায় বরং এটা আরো বেশি। যারা এই দেশের জন্ম নিয়েছে বা গ্রিন কার্ড রয়েছে বা সিটিজেনশিপ রয়েছে, তারা গভর্নমেন্ট লোন পায়, কিন্তু ফরেন স্টুডেন্ট তো সেই লোনটাও পর্যন্ত পায় না। তারা বৃত্তি পেতে পারে, স্কলারশিপ পেতে পারে, কিন্তু তারা সেই সুযোগটাও পায় না। যার দরুন এই বিষয়টিও অত্যন্ত উদ্বেগের। প্লাস এখন যেটা শুরু হয়েছে যে ফুড স্টাম্প কাটতে হবে, হেলথ কেয়ার সেগুলিও কাটতে হবে, এবং এমনও হতে পারে যাদের একেবারেই কোনো কাগজপত্র নেই, তাদের ফুড স্টাম্প তো দূরের কথা, হেলথ কেয়ারও তাদের পাওয়া কঠিন হবে। আর যারা হেলথ কেয়ার নিচ্ছেন তাদেরকেও হেলথ কেয়ার কাট করার, কমিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। কারণ এর এর মাঝে বিভিন্ন কারণও রয়েছে যে হেলথ কেয়ারে অনেক সময় দেখা গেছে যে অনেক মৃত ব্যক্তি, এই গত পরশুদিনই বোধহয় একটি রিপোর্ট বেরিয়েছে যে প্রায় 2 লক্ষ লোক যারা মৃত, তাদের নামেও পয়সা তোলা হচ্ছে। প্রায় 3 লক্ষ লোক যারা রয়েছে তারা হলো, তারা পাওয়ার উপযুক্ত, সবকিছুরই তো একটা ক্যাটাগরি থাকে, তারা পাওয়ার হয়তো উপযুক্তই না, কিন্তু সামহাও বিভিন্ন ধরনের জাল কাগজপত্র দিয়ে তারা সেটার ব্যবস্থা করেছে। এখন সেইগুলিও যাচাই বাছাই করা হচ্ছে এবং সেগুলি ডেফিনেটলি সেগুলি বাতিল করা হবে। এই প্রক্রিয়াটি ইমিগ্রেশনের পরপরেই অভিবাসীদের উপর আরেকটি বড় ধরনের জাপটা। এই পরিস্থিতি কন্টিনিউ চলতে থাকলে ট্রাম্প সবে সেকেন্ড টার্মের ক্ষমতা নিয়েছেন, 1 বছর পুরা হলো, আগামী আরো 3 বছর চলবে। এই 3 বছরে এই অভিবাসীদের জীবনে আর কত ধরনের দুর্যোগ বিপর্যয় আসতে পারে সেটা এখন বলা কঠিন, কারণ প্রতিদিনেই এই ধরনের আইন কানুন পরিবর্তন হচ্ছে। যে বিষয়টি আমি অত্যন্ত সহজভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো সার্বিক সিনারিও যেটা এখন বোঝা যাচ্ছে সেটা হলো যে তারা অভিবাসীদের প্রতি এক ধরনের অভিমান, অভিমান এবং অভিবাসীদের, অভিবাসীরা বিভিন্ন অপকর্মেও জড়িত। যদিও আমরা বাংলাদেশিদের সংখ্যাটা খুবই কম, সন্ত্রাসী, বিভিন্ন ধরনের সন্ত্রাসী, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে খুন খারাপি, সব কিছু, দর্শন, এ সমস্তর সঙ্গেও তারা জড়িত, এবং এইগুলি তাদের জন্য অত্যন্ত পেইনফুল আমেরিকান সিটিজেন যারা মনে করে। এবং এই সুযোগটাকে ট্রাম্প আরো ব্যাপকভাবে পাবলিসিটির মাধ্যমে তিনি প্রচারণা চালাচ্ছেন যে এই সমস্ত ইলিগেল এলিয়েন্স যারা আমেরিকাতে বসবাস করে তারা অনেক অপরাধের সঙ্গে তারা জড়িত, তাই তাদেরকে এই দেশে রাখা যাবে না, তারা তাদের স্ব দেশে ফিরে যাবে। আমরা পিসফুল শান্তিতে থাকতে চাই। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমেরিকা সারা পৃথিবীতেই তো ছড়ি ঘুরায়, কিন্তু আমেরিকা কিন্তু তার নিজের ডোমেস্টিক পলিসিতে বা নিজের গড়কে তারা শান্ত রাখতে চায়,
যদিও এখানে অবাধ স্বাধীনতার কারণে আপনারা জানেন স্কুলে গুলি হয়, বিভিন্ন নাইট ক্লাবে গুলি হয়, রাস্তায় গোলাগুলি হয়, সন্ত্রাসী হামলা তো আমেরিকার পিছে লেগেই আছে। সাম্প্রতিক কালের ওয়াশিংটনের যে ঘটনাটি, এই ঘটনাটি না ঘটলে হয়তো, যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা না ঘটলে ভালো, কিন্তু যখনই কিছু কয়েক বছর, কয়েক মাস, কয়েক সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়ে যে এই যে সন্ত্রাসী হামলাগুলি হয়, এগুলি তাদেরকে আরো উত্তেজিত করে, তাদেরকে আরো নতুন করে বিধিনিষেধ তৈরিতে সহায়তা করে। সেটা তো বিলিমও দেওয়া যাচ্ছে না। এটা তাদের দেশ, তাদের দেশ। আমরা এই দেশে এসেছি, আমরা এই দেশে পিসফুল থাকবো, তাদের প্রতি সম্মান প্রদর্শন করব। এখানেও যদি আমরা এসে সেই আমাদের চিরাচরিত ভাবে যে ধান্দা, বাটপারি, এই সমস্ত শুরু করে, তো এইগুলি তো তারা খুঁজে খুঁজে বের করবেই, করতেই পারে, তাদের দেশ, তারা করতেই পারে। এটা একদিক। অন্যদিকে আমরা যেটা মনে করি যে আমরা এই দেশের সংখ্যালঘু, আমাদের দেশটি যেহেতু অভিবাসীদের জন্য, আমেরিকার সকলের জন্য, সারা পৃথিবীর থেকে মানুষ ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, এর জন্য তো সারা পৃথিবী থেকে মানুষ এখানে এসেছে। আমেরিকাতে তো আগে যারা ছিল তারা অরিজিনাল, যারা আমেরিকান, তাদেরকে রেড ইন্ডিয়ান, আপনারা জানেন যে আদিবাসী আমেরিকানদেরকে যাদেরকে বলা হয়, তারা তো এখন প্রায় সব বলতে গেলে নিশ্চিহ্নই। এবং তাদের অধিকাংশ, তারা যারা জীবিত বা যারা আছে, সেই এই আদিবাসী আমেরিকান, তাদেরকে বিভিন্ন রিজার্ভেশনে রাখা হয়েছে ফেডারেল গভর্নমেন্টের তত্ত্বাবধানে। তো প্রিয় দর্শক, যে বলছিলাম যে এই সিনারিও আমেরিকার এখন চলছে, যেটা ইমিগ্রেশন থেকে এখন মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলিকেও তারা যাচাই বাছাই করছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আমেরিকান ফেডারেল সিস্টেম, যে ধরনের অনুদান, বিশেষ করে ফেডারেল সাবসিডারিতে, রাজ্যগুলিতে যে ধরনের প্রকল্পগুলি চালানো হয়, সেই প্রকল্পগুলিতেও ফেডারেল গভর্নমেন্ট এখন নতুন ধরনের খবরদারি শুরু করেছে। কারণ ফেডারেলকে যদি তারা ফেডারেল যদি রাজ্যগুলির ফেডারেল অনুদানকে কন্ট্রোল না করে, তারা মনে করে সেটা লাগামহীন অবস্থায় যাবে, এবং ইতিমধ্যেই চলে গিয়েছে। যে কারণে ফেডারেল এখন রাজ্যগুলিকে বিভিন্ন সুযোগ সুবিধা যারা নিচ্ছে সরকারের, তাদের তথ্যগুলি ফেডারেল গভর্নমেন্টকে দেওয়ার জন্য অনুরোধ করেছে। যদিও অনেক রাজ্য সেই অভিবাসীদের স- তথ্যগুলি দিতে চাচ্ছে না, আলটিমেটলি হয়তো দিতে হবে, সেটা অন্য কথা। তো এই ধরনের একটি খবরদারি চলছে, এবং ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে প্রায় প্রতিদিনই বিভিন্ন খবরের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বিভিন্নভাবেই সেগুলি প্রচার প্রচার করছে, এবং এসব সার্কুলেশন বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিনিয়ত পাঠানো হচ্ছে। যে বিষয়টি আগেই বলছি, যে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসন যেহেতু আগে থেকেই শপথ নেওয়ার পর এই কর্মকাণ্ডগুলিকে চালিয়ে যাচ্ছিল। প্রিয় দর্শক, বলছিলাম যে আপনারা জানেন যে বা ইসে আমাদের এ, মিথ্যা খবর পরিবেশন, ট্রাম্প সবসময় একটি কথা বলে, আপনারা জানেন, ট্রাম্প নির্বাচনী যখন ক্যাম্পেইন চলছিল, তখন কিন্তু এই যে আপনার কি বলে, সিএনএন সহ বিভিন্ন মিডিয়াগুলিকে ফেক নিউজ এরকম উম, করে অনেক রসিকতাও করতো, অনেক সিরিয়াস কথাও বলতো। অনেক সময় ইদানিং, সব সময় দেখা যায় যে ট্রাম্প সাংবাদিকদের দিকে একটু ক্ষেপা। সাংবাদিকরা একটু বাড়তি প্রশ্ন করলে তিনি আবার উল্টা প্রশ্ন করেন। তিনি অনেক সময় মনে হয় সাংবাদিক সম্মেলন থেকে সাংবাদিকদেরকে বের করে দেওয়া হয়। আপনারা জানেন, গত দুদিন আগে বিবিসি একটি নিউজ পরিবেশন করেছিল, যে কারণে ডোনাল্ড ট্রাম্প 1,000 ডলার, 1,000 কোটি ডলারের মামলা করেছেন বিবিসির এগেনস্টে। তো ট্রাম্পের ট্রাম্প ট্রাম্প এই সমস্ত ব্যাপারে
তিনি যখন সাংবাদিকদের, আমি এটা বলছি না আমেরিকান বাক স্বাধীনতার দেশ, আমেরিকাতে ফ্রিডম অফ প্রেস সেটা একটা বিশাল ব্যাপার, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু মিডিয়া বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের অনেক বাড়াবাড়ি ট্রাম্প পছন্দ করে না, তার দৃষ্টিতে হয়তো বাড়াবাড়ি। আবার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া মনে করে যে তারাও তাদের ফ্রিডম অফ প্রেসের আওতায়, যা খবর তাই তারা পরিবেশন করছে। এই যে দ্বন্দ্ব ট্রাম্প এবং মিডিয়ার, সেই দ্বন্দ্ব চলছেই, সেটা ডোমেস্টিক হোক, ইন্টারন্যাশনাল প্রেস হোক। যেমন বিবিসির কথাই বলছি, বিবিসিতে যে তিনি যে মামলা করেছেন, সেই মামলাটি 1,000 কোটি ডলারের। তো সেই মামলা শুরু হয়েছে, দেখা যাক কি হয়, সেটা একটি বিষয়। আরেকটি বিষয় আজকে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো, আপনারা জানেন 12 জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণভোটের তাফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু এরই মাঝে দেশে উসমান হাদির কে হত্যার জন্য যে হামলা করা হয়েছিল, সেই হামলা এবং পারিপার্শ্বিক বিভিন্ন কারণে বাংলাদেশের মব, চাঁদাবাজি, সর্বত্র এক ধরনের অস্থিরতা, ছাত্রদের মাঝে এক ধরনের অস্থিরতা, এই সমস্ত প্রেক্ষিতে দেশকে স্থিতিশীল মনে করছে না মার্কিন প্রশাসন। যে কারণে গতকালেই মার্কিন প্রশাসন বাংলাদেশে মার্কিন নাগরিকদের যে ভ্রমণ, সেই ভ্রমণের উপর এক ধরনের নিষেধাজ্ঞাই জারি করেছে। এটা এরকম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোনো অবস্থাতেই একজন মার্কিন বা আমেরিকান নাগরিকের জন্য সুস্থ পরিবেশ নয়। এবং সেই সাথে তারা মার্কিন ডিপ্লোম্যাটদেরকেও সতর্ক করে দিয়েছেন। এটি একেবারেই গতকালকের খবর। আমি জানি না সেটি ঢাকা কর্তৃপক্ষ, আমাদের ইউনুস প্রশাসন সেটাকে কিভাবে দেখছেন, তবে এটি সত্য কথা, আমেরিকান গভর্নমেন্ট, ট্রাম্প প্রশাসন বাংলাদেশে ভ্রমণের জন্য তার দেশের নাগরিকদেরকে সতর্ক করেছেন। পাশাপাশি আরেকটি খবর বোধহয় আপনারা শুনছেন, সেটা শোনার কথা, কিন্তু এটা খুব দুঃখজনক, খুব দুঃখের খবরই বলবো, যে সুদানে যে জাতিসংঘের শান্তি বাহিনীর যে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে, এবং সেই ড্রোন হামলায় বাংলাদেশের 6 জনকে হত্যা করা হয়েছে। সেই 6 জন যে হত্যা করা হয়েছে, তার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস কিন্তু দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। যে 6 জন মারা গেছে, তাদের মধ্যে রয়েছে মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মমিনুল মোহাম্মদ মমিনুল ইসলাম, শামীম রেজা, শান্ত মণ্ডল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ সবুজ মিয়া। এই 6 জন নিহত হয়েছেন। পাশাপাশি এই ড্রোন হামলায় আরো 8 জন আহত হয়েছে। আপনারা নিশ্চয়ই ঢাকার কাগজে দেখেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরটি এসেছে। এটা বাংলাদেশের শান্তি বাহিনীতে যারা বাইরে কাজ করছেন, দেশের বাইরে যারা কাজ করছেন, তাদের এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশিদের এবং বাংলাদেশের জন্য একটি দুঃখজনক সংবাদ। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং জাতিসংঘ নিশ্চয়ই এর তদন্ত করে বিচার, জানি না সেটা বিচার প্রক্রিয়াটা কি, আন্তর্জাতিক আইন সম্পর্কে, বিশেষ করে জাতিসংঘ এই প্রেক্ষিতে কি করতে পারে, কারণ ওইটাও তো একটা এক ধরনের সন্ত্রাসী হামলা। সেই সন্ত্রাসী হামলায় এর আগেও, এটা যে নতুন ঘটনা তা না, এর আগেও অনেক ঘটনা এরকম ঘটেছে। আরো অনেক বাংলাদেশি শান্তি বাহিনীতে যারা কর্মরত তারাও মারা গেছেন, এরকম হয়েছে, যদিও খুব দুঃখজনক ঘটনা। তো এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক, সেই জন্য দুঃখ প্রকাশ করছি।
পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে ইসলাম ফোবিয়া যেন ঝেঁকে বসেছে সিভিলাইজ দুনিয়ায়। সিভিলাইজ দুনিয়া বলতে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যাদেরকে বলি, যে সমস্ত দেশগুলিকে অত্যন্ত সভ্য দেশ, সভ্য ও, তার মাপকাঠি গণতন্ত্রের একেবারে বিশুদ্ধ গণতন্ত্রের বিশুদ্ধ রাজনীতির ভূমি বলা যাইতে পারে। সেই 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 ওয়েস্টার্ন দেশগুলিতে, যেমন ধরুন ওয়েস্টার্ন ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশে ইসলাম ফোবিয়া একটি ব্যাপক আকার ধারণ করেছে, যে কারণে সেখানে ক্রমাগত মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা প্লাস খুব হতাশা বাড়ছে অন্যান্য সম্প্রদায়ের। সেই প্রেক্ষিতে আপনারা বোধহয় একটি খবর নিশ্চয়ই দেখেছেন যে ইংল্যান্ড থেকে প্রায় 90 লক্ষ অভিবাসীকে ফেরত পাঠানোর একটি প্রক্রিয়া বা একটি আলোচনা চলছে রাজনীতিকবিদদের মাঝে ইংল্যান্ডে। সেটা সাউথ এশিয়া, তার মাঝে সাউথ ইস্ট এশিয়া, যেটা আমরা আমাদের ভারতীয় উপমহাদেশ, আফগানিস্তান সহ বলবো, সে সমস্ত এলাকার যারা বাংলাদেশ রয়েছে, ইনক্লুডিং বাংলাদেশ, যারা লন্ডনে রয়েছে, তাদেরকে, লন্ডন বলতে পুরো ইংল্যান্ডে, তাদেরকে, তাদের মাঝে মুসলিম সম্প্রদায়কে তারা বের করার একটা প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া শেষ পর্যন্ত কদ্দূর কি হবে বলা মুশকিল। আপনারা নিশ্চয়ই খবর রাখবেন, সেটা সেটা দেখা যাবে। কিন্তু আমি যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো যে ইসলামোফোবিয়া, সেটা ব্যাপকভাবে সংক্রামিত হচ্ছে পশ্চিম দুনিয়ায়। এই ব্যাপারে মুসলিম সম্প্রদায়েরও সতর্ক হওয়া উচিত এবং মুসলিম দেশগুলির সম্মিলিত ভাবে প্রচেষ্টা, শান্তির পথ বেছে নেওয়ার একটি পথ খুঁজে বের করতে হবে। সেটা আমার মনে হয় সেটাই শান্তি, সবচেয়ে সর্বোৎকৃষ্ট পথ বেঁচে থাকার জন্য, সমাজের জন্য। প্রিয় দর্শক, এরই মাঝে আবার আরেকটি খবর নিশ্চয়ই আপনারা শুনেছেন, অস্ট্রেলিয়ার ঘটনা। অস্ট্রেলিয়াতে যেটা হয়েছে সেটা আরো দুঃখজনক ঘটনা। সেই দুঃখজনক ঘটনাটি হলো যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ নিউ সাউথ রাজ্যের সিডনি বান্ডাই, যে সমুদ্র সৈকতটি, তার সেটার নাম, সেই সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের, আমাদের জুইশ সম্প্রদায়ের, মানে যারা আমেরিকাতে যাদেরকে জুইশ বলা হয়, আশা আমরা বাংলায় বলি সেটা ইহুদি সম্প্রদায়, তাদের হানুকা একটি ফেস্টিভ্যাল চলতেছিল সেই বন্ডি সমুদ্র সৈকতে। সেখানে পাকিস্তানি বংশোদ্ভূত দুজন, এবং আশ্চর্যজনকভাবে বাবা ও ছেলে, বাবা ও ছেলে, সাজিদ আকরাম বাবা, যার 50 বছর বয়স, এবং নাবিদ আকরাম ছেলে, তার 24 বছর বয়স, সেখানে ওপেন ফায়ার করে এবং সেখানে মারা যায় কতজন? সেখানে মারা যায় 16 জন লোক মারা যায়। এবং তারা দেখে দেখে ইহুদিদেরকে গুলি করে। 6টি রাইফেল বা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। এই কারণে অস্ট্রেলিয়া এক ধরনের ক্ষিপ্ত, ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক। যে ঘটনাটি ঘটেছে সেটা অনভিপ্রেত, সেটা ঘটনা ঘটার উচিত ছিল না, কিন্তু পাকিস্তানি বলে কথা। পাকিস্তানি তো সব জায়গায় পাকিস্তানি, তাদের তাদের চেহারা সব জায়গায় একরকম। তাদের সঙ্গে আবার যেটা খবর সূত্র যেটা বলছে সেটা হলো তাদের সঙ্গে আইএসআইএস এর যোগাযোগ ছিল। এবং সেই হামলায় শুধু যে 16 জন মারা গিয়েছে তা নয়, সেই হামলায় অন্তত 40 জন আহত হয়েছেন। এবং সবচেয়ে দুঃখজনক এটাই যে যারা মারা গেছেন তাদের বয়স 10 বছর থেকে 86 বছর পর্যন্ত বর্ষিয়ান বৃদ্ধ রয়েছে। প্রিয় দর্শক, এই 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 সমস্ত কারণেই অস্ট্রেলিয়ায় আজকে ব্যাপকভাবে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর এক ধরনের হুমকি সেখানেও শুরু হয়েছে। সেটা স্বাভাবিকভাবেই উদ্বেগ, উৎকণ্ঠার বিষয়।
সেজন্য বলছিলাম যে পশ্চিম দুনিয়া যে এক একবার এক এক ধরনের ঘটনা ঘটে, আর সেখানে শান্তিপ্রিয় মানুষ, সব মুসলিম খারাপ, সব মুসলিমই কি সন্ত্রাসী? অবশ্যই নয়। সেটা কিছু সংখ্যক মানুষের অপকর্মের জন্য সকলকেই সাফার করতে হয়। এই ছিল আজকের শিরোনামের মূলত অংশগুলো আপনাদেরকে জানালাম। পরবর্তীতে আগামীকালকে আবার অন্যান্য খবরের শিরোনাম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।